অভিভাবকবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য একটি বিশেষ দিন। কারণ এই দিনে আমরা শুরু করতে পারছি অনলাইন স্কুল। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুল আজকে থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে অবগত আছো যে সারা বিশ্বে যখন কোভিড-19 করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত, সেই সময়ে পড়ালেখার খুবই ক্ষতি। সেই ক্ষতি পূরণ করার নিমিত্তেই আমাদের এই আয়োজন, যদিও একটু দেরিতে শুরু হয়েছে। যাক, অভিভাবকবৃন্দের প্রতি আমাদের অনুরোধ থাকবে সকল ছাত্রছাত্রীকে এটা দেখার এবং সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। কিছুটা হলেও উপকার হবে। আজকে শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর একটি ক্লাস দ্বাদশ অধ্যায়ের সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। সমীকরণ এবং সমীকরণের সমাধান। প্রথমে আমরা জানব সমীকরণটা কী। সমীকরণ কি, সমীকরণ, সহগ, চলক এগুলো নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা গণিতে অঙ্কের দিকে যাব। প্রথমে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি কাঞ্চন কুমার রায়, সহকারী শিক্ষক গণিত, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা প্রথমে জানব সমীকরণ কি। সমীকরণে জানি আমরা যদি চলক থাকে, চলক। এখন আমরা জানব চলক। প্রথমজন বলবো সমীকরণ, সমীকরণের মধ্যে চলক। চলক হলো ভেরিয়েবল। ভেরিয়েবল পরিবর্তনশীল। এখানে সাধারণত চলকগুলো এক্স, ওয়াই, জেড ইত্যাদি দেওয়া থাকে। যেমন দেখতে পাবো একটি অঙ্কের মধ্যে এক্স এর মান যেটা, অন্য অঙ্কে এক্স এর মান সেটা না। এক্স এবং ওয়াই এর মান পরিবর্তনশীল থাকবে, এক এক সময় এক একটা। যেমন ফ্যানটা ঘোরাও তোমরা বাসায়, এই ফ্যান ঘোরানোর কতটুকু ঘুরবে তা নির্ভর করছে তোমার রেগুলেটরটার উপর। রেগুলেটরটার কতটুকু, একটু কম দিলে কম ঘুরে, বেশি দিলে বেশি ঘুরে। তেমনি এক্স এর মানও সবসময় পরিবর্তনশীল থাকবে। এরপরে এখানে পাবো হচ্ছে ধ্রুব। ধ্রুব মানে কনস্ট্যান্ট। ধ্রুব, কনস্ট্যান্ট, এটাগুলো স্থির, নির্ধারিত। ইংরেজি অক্ষরগুলো 26টা অক্ষরের মধ্যে এ বি সি, এই যে প্রথম অক্ষরগুলোকে আমরা ধ্রুব বা নির্ধারিত বলবো। আর এক্স ওয়াই জেড শেষের অক্ষরগুলিতে চলক বা ভেরিয়েবল। এভাবে এখানে ধ্রুব হলো যেমন টু একটি নির্ধারিত মান, 3 একটি নির্ধারিত মান, এটা পরিবর্তন নেই। যেমন আমরা বলি ধ্রুবতারা স্থির, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এগুলো সকলগুলোই নির্ধারিত থাকে এবং স্থির থাকে। এরপরে পাবো আমরা এখানে সহগ। কোফিসিয়েন্ট। সহগ কি, যেমন 2x, এখানে x এর সহগ 2, 3y, y এর সহগ হচ্ছে 3, এই সহগ। এখন এই সহগের মধ্যে আবার পাবো সহগ দুই প্রকার। একটা পাবো আমরা আক্ষরিক সহগ, আর একটা পাবো আমরা সাংখ্যিক। একটা হলো আক্ষরিক সহগ আর একটা হলো সাংখ্যিক সহগ। আক্ষরিক সহগ আর একটা হলো সাংখ্যিক সহগ। আক্ষরিক সহগ হচ্ছে যদি অক্ষর থাকে, অক্ষর যদি অক্ষরের সাথে থাকে, যেমন এ এক্স, বি ওয়াই, সি জেড। এখানে এক্স এর সহগ হচ্ছে এ, ওয়াই এর সহগ বি, জেড এর সহগ সি। এগুলো হচ্ছে আক্ষরিক অক্ষর। আর সাংখ্যিক হলো যেমন একটু আগে আমরা দেখিয়েছিলাম 2x, 3y, 4z, এগুলো। যেমন এক্স এর সহগ হচ্ছে 2, ওয়াই এর সহগ হচ্ছে 3, জেড এর সহগ হচ্ছে 4। আমাদের এগুলো দরকার পড়বে এখানে। চলক, ধ্রুবক, সহগ এগুলো সবগুলো দরকার হবে এই সমীকরণগুলো। আর সমীকরণের মধ্যে আমরা পাবো যেমন যে 2 বা ততোধিক হতে পারে, যেমন 2x + 6 মনে করো 9। এখানে একটি চলক রয়েছে এক্স এবং একটি সমান চিহ্ন আছে। সমান চিহ্নের ডান পাশে সংখ্যা থাকতে পারে, 0 থাকতে পারে। সংখ্যাটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে ডান পাশে 0 হয়ে যাবে। আবার যদি ওই সংখ্যাটা ওই পাশে নিয়ে যায় তাহলে সংখ্যা হয়ে যাবে। এভাবে যদি এক্স এর মান নির্ণয় করা যায় সেটাকে বলবো আমরা সমীকরণ। এটা একটা সরল সমীকরণ। সরল সমীকরণে একটি মাত্র চলক থাকবে, এক ঘাত বিশিষ্ট চলক থাকবে। চলকটার এক ঘাত, এখানে কিন্তু স্কয়ারও থাকতে পারতো। আমরা পরবর্তী অঙ্কের সময় স্কয়ার পাবো। স্কয়ার ঘাত 3 থাকতে পারে, 2 থাকতে পারে, এগুলো। এখানে আমরা একটি মাত্র চলক থাকলে সরল সমীকরণ। একটি মাত্র চলক, এটা সরল সমীকরণ।
যদি এই অঙ্কটাকে তোমাদের সমাধান করতে বলা হয় তাহলে খুব সহজে তোমরা জানো এটা 9, ওই 6টা আমরা +6টা ওই পাশে নিয়ে যাব, তাহলে পরে 2x = লিখব 3, পরে x = লিখব 3/2। ওই যে আমাদের সমাধান কিন্তু হয়ে গেল। x এর এটাকে বলবো আমরা 3/2, যেটা x এর মূল, x এর বীজ। এটা হলো একটা সরল সমীকরণ, খুবই সহজ। যদিও এটা আমাদের আজকের পড়ার বিষয় না, এটা আমরা সমীকরণটা নিয়ে একটু বুঝলাম। সমীকরণে কি হবে, ডান পাশে হয় সংখ্যা থাকবে, না হয় 0 থাকবে। তবে সরল সমীকরণে একটি মাত্র ঘাত থাকবে। সরল সমীকরণে ঘাত থাকবে একটি, চলক থাকবে একটি। আর হলো আজকে যেগুলো আলোচনা করব আমরা সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ। এখানে হচ্ছে দুইটি সমীকরণ থাকতে হবে এবং দুই চলক বিশিষ্ট থাকতে হবে, শর্তগুলো মানতে হবে। চলক থাকবে দুইটি, সমীকরণ হবে দুইটি এবং দুইটি সমীকরণ পাশাপাশি থাকবে। দুইটি সমীকরণ থাকবে, চলক দুইটি থাকবে এবং দুইটি সমীকরণ পাশাপাশি থাকবে, তখনই হবে সেটা সরল সহ সমীকরণ। এই সরল সহ সমীকরণগুলো সমাধান করার সময় দেখা যায় যে তাদের এই সহগগুলোর মনে হয় মাঝে মাঝে সামঞ্জস্য, অসামঞ্জস্য, নির্ভরশীল, অনির্ভরশীল, এগুলো কথাগুলো আছে। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি একটি সমীকরণ মনে করি আমি 2x + 3y = 6, বা একটা 4x + 6y = 12। আমার কথাটা ছিল কি, দুইটি চলক থাকবে, এখানে চলক দুইটি, x এবং y, এক কথা দুইটি চলক। আরেকবার হলো দুইটি সমীকরণ পাশাপাশি থাকবে। এই যে দুইটি সমীকরণ পাশাপাশি, এই দুটাকে আমরা সরল সহ সমীকরণ বলতে পারি। এই সরল সহ সমীকরণ, এই সরল সহ সমীকরণ সমাধানের পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো আবিষ্কার করেছেন গ্যাব্রিয়েল ক্রেমার। গ্যাব্রিয়েল ক্রেমার, ওনার জন্ম 31/7/1704 খ্রিস্টাব্দে, ওনার মৃত্যু 4/6 অর্থাৎ জুন মাসের 4 তারিখে, উনি 1752। ওনার আয়ুষ্কাল 48 বছর। ওনার জন্ম সুইজারল্যান্ডে ওনার জন্ম। উনি 1750 খ্রিস্টাব্দে তার একটি মাস্টার একটা বই, খুব সুন্দর একটি বই, ওই বইটি লিখেছেন। বইটির নাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যানালাইসিস দেন লাইন কার্ভস অ্যান্ড গিয়ার্স। এগুলো হচ্ছে ক্রেমার রুল নামে পরিচিত। 1750 খ্রিস্টাব্দে ওই বইটা তিনি লিখেছেন। ওই বইটিতে সরল সহ সমীকরণ নিয়ে সমাধানের বিভিন্ন পদ্ধতি, এগুলো নিয়ে কথাবার্তা রয়েছে। তাহলে আমরা আজকে সরল সহ সমীকরণ এগুলো নিয়ে জানবো, কীভাবে সরল সহ সমীকরণ সমাধান করা যায়, সমাধান করার পদ্ধতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু কষ্ট করে খাতা কলম নিয়ে রেডি হও, বইটা নিয়ে নাও। তোমাদের বইয়ের 228 পৃষ্ঠায় আজকে আমরা 12.1 এটা নিয়ে দ্বাদশ অধ্যায়ে সমাধান করার পদ্ধতি নিয়ে কথা বলবো। একটু খাতা কলম নিয়ে তোমরা একটু লক্ষ্য করো, এই যে একটা সমীকরণ a1x + b1y = c1, a2x b2y = c2। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এখানে x এর সহগ হচ্ছে a1, y এর সহগ হচ্ছে b1 এবং ধ্রুবকটা হচ্ছে c1। এটা হলো প্রথম সমীকরণে। আবার এখানে দ্বিতীয় সমীকরণে x এর সহগ a2, y এর সহগ b2 এবং c2 হচ্ছে ধ্রুবক। এই সমীকরণ দুটি যদি আমরা a1/a2 b1/b2 বের করি, যদি মান দুটা সমান না হয়, তাহলে এখানে সামঞ্জস্য, অনির্ভরশীল, একটি মাত্র সমাধান আছে। আমরা এক্ষুনি অঙ্ক করব। অঙ্ক করে এই নিয়মটা আমরা এক্ষুনি দেখতে পাবো। a1x + b1y = c1। তোমাদের বইয়ে 227 পৃষ্ঠায় এই ছকটা দেওয়া আছে, প্লাস সাথে সাথে আমি একটা অঙ্ক লিখি, যে এই নিয়মে পড়তেছে এরকম: 2x + 5y = 3, x + 3y = 1, 3y = 1। এখানে a1/a2 এই যে লেখা হয়েছে, আমরা যদি এখানে লিখি a1/a2, তাহলে a1 হলো 2 আর a2 হলো না, যেহেতু কিছু নাই 1, তার মানে কত
তার মানে কি হচ্ছে এ ওয়ান বাই এ টু টু ওয়ান, তার মানে এটা লিখতে পারি টু বাই ওয়ান বা টু। আচ্ছা, এরপর যদি লিখি আমরা বি ওয়ান বাই বি টু, বি ওয়ান বাই বি টু, তাহলে এখানে কত -5 নিচে হচ্ছে 3, -5 নিচে 3, এ ওয়ান বাই এ টু হচ্ছে 2/1, বি ওয়ান বাই বি টু হচ্ছে -5/3। দেখো 2/1 এবং -5/3 সমান নয়, যেহেতু সমান নয় আমরা এখানে লিখতে পারবো এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল, এই দুটা সমান নয়, এই দুটি সমান নয়। তাহলে এই যদি এরকম হয় যে এ ওয়ান বাই এ টু এর মান বি ওয়ান বাই বি টু এর মান সমান হয় না, তখন আমরা লিখবো এই সমীকরণ জোট সমঞ্জস, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে, একটি মাত্র সমাধান আছে, অনলি ওয়ান সমাধান। আর সমঞ্জস মানে কোফিসিয়েন্ট, ইনকোফিসিয়েন্ট হলো অসমঞ্জস, আর এটা হলো সমঞ্জস কোফিসিয়েন্ট। তাহলে হয়ে গেল, তাহলে কি এ ওয়ান বাই এ টু আর হলো বি ওয়ান বাই বি টু। আর যদি এরকম হয় এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু সবগুলো মিলে যায়, সবগুলোর মান সমান হয়, তাহলে হবে সমঞ্জস, নির্ভরশীল, অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। আমরা এই নিয়মের একটা অঙ্ক করি, এই নিয়মের একটা অঙ্ক লেখো এক্স প্লাস 3y ইকুয়াল 1, এক্স প্লাস 3y ইকুয়াল 1, 2x প্লাস 6y, 2x প্লাস 6y ইকুয়াল 2। এইটা যদি আমরা লিখি, এই যে দ্বিতীয় নিয়মে, এই নিয়মে যদি এটা লিখি, তাহলে আমরা লিখতে পারি যে এ ওয়ান বাই এ টু ইকুয়াল কত 1/2, কারণ এখানে কিছু না থাকলেও 1 আছে। তো লিখি বি ওয়ান বাই বি টু, তাহলে কি হবে 3/6, তার মানে 1/2, 3 6 কাটাকাটি করলে 1/2। এখন যদি লিখি আমরা সি ওয়ান বাই সি টু, তাহলে কত 1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ওয়ান বাই এ টু হাফ, বি ওয়ান বাই বি টু হাফ, সি ওয়ান বাই সি টু হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি ওয়ান বাই বি টু ইকুয়াল সি ওয়ান বাই সি টু, মানে তিনটাই মান সমান, তিনটার মান যেহেতু সমান আমরা লিখতে পারবো যে এখানে এই সমীকরণ জোট, জোট মানে ওই দুইটি, এই যে দুইটি সমীকরণ, এই দুইটি সমীকরণ সমঞ্জস, নির্ভরশীল, অসংখ্য সমাধান আছে, সমঞ্জস, নির্ভরশীল, অসংখ্য সমাধান আছে, এটা দ্বারা বোঝা গেল। এখন যদি আমরা তৃতীয়টাতে যাই, তৃতীয়টাতে যাই, যেমন প্রথম দুইটা সমান, প্রথম দুটার মান সমান, শেষেরটা মিল নয়, এই তিনটাই কথা, তিনটাই প্রথমটাতে দেখলাম আমরা, প্রথম যদি না মিলে তা তৃতীয়টা করার দরকার নাই, এমন হতে পারে একটা, আর না হয় তিনটাই মিলে যেতে পারে এটার মতো, আর না হয় এরকম হতে পারে। এমন যদি হয় এ ওয়ান বাই এ টু এবং বি ওয়ান বাই বি টু এর মান সমান, তবে সি ওয়ান বাই সি টুর মান এটা সমান নয়। যদি এরকম হয় তখন আমরা বলবো অসমঞ্জস। কি বলবো? অসমঞ্জস, অনির্ভরশীল, সমাধান নেই। অসমঞ্জস, অনির্ভরশীল, সমাধান নেই। অসমঞ্জস মানে ইনকনসিস্টেন্ট, এটা হলো অসমঞ্জস। তাহলে এটা আমরা লিখতে পারি, এটা যদি একটা আমরা উদাহরণ দিই, তাহলে আমরা লিখি 3y(x) minus 5y, 3x minus 5y equal to 7, আর 6x minus 10y equal to 15, minus 10y equal to 15। এখানে a1 by a2, এটা তো আমরা জানি a1 মানে প্রথম সমীকরণের x এর সহগ, আর a2 হলো দ্বিতীয় সমীকরণের x এর সহগ। প্রথম সমীকরণের x এর সহগ, দ্বিতীয় সমীকরণের x এর সহগ, তাহলে 3/6 হয়ে গেল হাফ। তাহলে b1 by b2, b1 by b2 হবে -5 by -10 equal to হাফ। c1 by c2 equal to হবে 7/15। আমরা এখানে দেখলাম যে a1 by a2 এর মান এবং b1 by b2 এর মান সমান, এটাও হাফ, এটাও হাফ, দুইটা মান সমান, কিন্তু c1 by c2 এর মান 7/15 ওইটার সমান নয়। তাহলে এটার মধ্যে আমরা কিভাবে লিখব? যে লিখব a1 by a2 ইকুয়াল b1 by b2, পরে হলো c1 by c2, এই দুটোর মান সমান, এটা সমান নয়, নট ইকুয়াল, এটা সমান নয়, নট ইকুয়াল। যদি এমন হয় যে a1 by a2 এর মান b1 by b2 এর মান সমান, কিন্তু c1 by c2 এর মান সমান নয়, তাহলে সমীকরণ দুটি
বা সমীকরণ জোট হবে অসামঞ্জস, অনির্ভরশীল, সমাধান নেই। অসামঞ্জস, অনির্ভরশীল এবং সমাধান নেই। এইভাবে আমরা এই তিনটি পদ্ধতিতেই এখানে থেকে বহু নির্বাচনী প্রশ্ন অনেক আসে। বহু নির্বাচনী প্রশ্ন যে এই সমীকরণ জোট সমঞ্জস কিনা দেখাও, ওই সমীকরণ জোট অনির্ভরশীল, ইহার একটি সমাধান আছে, ইহার অসংখ্য সমাধান আছে। আমাদের প্রত্যেকটি কথা দেখো, এখানে একটি মাত্র সমাধান, আর এখানে অসংখ্য সমাধান, আর এখানে হলো সমাধান নেই, এখানে সমাধান নেই। যদি বলে এই সমীকরণ জোটের সমাধান নেই, তাহলে তোমার অঙ্কটা করতে হবে। করার নিয়মটা কি? এই যে a1/a2, a1টা কি? প্রথম সমীকরণে x এর সহগ a1, দ্বিতীয় সমীকরণে x এর সহগ a2, প্রথম সমীকরণের y এর সহগ b1, দ্বিতীয় সমীকরণে y এর সহগ b2, তৃতীয় সমীকরণে x এর এই যে ধ্রুবক রাশিটা c1, তৃতীয় সমীকরণের ধ্রুবক রাশি হলো c2। এই a1/a2, b1/b2, c1/c2, এইখান থেকে আমরা তিনটা পাইতে পারি। তোমাদের বইয়ের গণিত বইয়ের 227 পৃষ্ঠা সুন্দর করে ছকটা দেওয়া আছে। নিশ্চয়ই তোমরা বই খুলেছ। যদি এখনো না খুলে থাকো, কেউ বই নিয়ে আসো, নিয়ে এসে বইটা খোলো, খাতা কলম নাও, কিছু না কিছু উপকার হবে। তোমরা অষ্টম শ্রেণীতে দুই পদ্ধতিতে সমাধান শিখেছ। একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি ইংরেজিতে সাবস্টিটিউশন মেথড বা মেথড অফ সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন অর্থাৎ কথাটা বুঝতে হবে, যদি আমাদের কোনো একজন স্যার ছুটিতে থাকেন, তাহলে ওনার জন্য আমরা স্টপ গ্যাপ রুটিন করেন প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক, সেই জায়গায় আর একজন আমরা ক্লাসে যাই। এটার নামই হচ্ছে সাবস্টিটিউশন, অর্থাৎ প্রতিস্থাপক। প্রতিস্থাপনের ভিত্তিতে একটির মান যখন আরেকটি জায়গায় বসানো হয়, সেটাকে বলা হয় সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন। তোমরা ইংরেজি শব্দগুলো জানবে। পরে অপনয়ন পদ্ধতি, মেথড অফ ইলিমিনেশন। এই দুইটি পদ্ধতি তোমরা অষ্টম শ্রেণীতে করেছ। এখানে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে তোমাদের আরও দুইটি পদ্ধতি আছে। একটা হলো আর গুণন পদ্ধতি, ক্রস মাল্টিপ্লিকেশান। ক্রস আর গুণন, আর গুণন আমরা বুঝি যে ক্রস গুণ। ক্রস গুণ, এই যে আমার হাতটা ক্রসের মতো সিস্টেম করেছি, ক্রস 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 গুণ। মাল্টিপ্লিকেশান তোমরা জানো গুণ, কারণ বদমাসের মধ্যে তোমরা শিখেছ। বদমাস পূর্ণরূপ সবাই জানো, এখানে এম আছে একটা শব্দ, এটা হলো মাল্টিপ্লিকেশান, ক্রস মাল্টিপ্লিকেশান। আর একটা হচ্ছে গ্রাফিক্যাল, লৈখিক, লৈখিক মেথড বা গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড গ্রাফ পেপারের মাধ্যমে যেটা করা হয়। তোমরা গ্রাফ পেপার, ছক কাগজ সবাই চিনো, ছক কাগজের সাহায্যে গ্রাফ করেছ, সেই গ্রাফের মাধ্যমে করা যায়। যে পদ্ধতিতেই করো না কেন, যদি সমীকরণ জোট থাকে, সমীকরণ জোটের যে কোনো দুটি সমীকরণকে প্রতিস্থাপন পদ্ধতিতে করার পরে, সমাধান করার পরে যে উত্তর হবে, অপনয়ন পদ্ধতিতে একই উত্তর হবে, আর গুণন পদ্ধতিতে একই উত্তর হবে, লৈখিক গুণন পদ্ধতিতে একই উত্তর হবে। উত্তর অবশ্যই একটা হতে হবে। যাক, আমরা সমাধান করার চারটি পদ্ধতি, এই চারটি পদ্ধতির নাম আজকে জানলাম। অঙ্ক সমাধান করতে হবে যদি সমীকরণ জোট থাকে, অর্থাৎ সরল সহ সমীকরণ হয়। সরল সহ সমীকরণ, আবার আমি পূর্বের কথা রিপিট করছি, সরল সহ সমীকরণ, সেখানে দুইটি জোট থাকবে, দুইটি সমীকরণ থাকবে, দুইটি চলক থাকবে, দুইটি চলক, এবং চলক দুটি একই রকম। যে প্রথম সমীকরণে চলক হলো এক্স ওয়াই, পরের সমীকরণে আমরা দিলাম ওয়াই জেড, তাহলে হবে না, জেড এক্স হবে না, বা অন্য অক্ষর দিলাম তাহলে কিন্তু হবে না। প্রথম সমীকরণে এক্স ওয়াই যদি চলক থাকে, দ্বিতীয় সমীকরণেও চলক এক্স ওয়াই থাকতে হবে, এবং সমীকরণ দুটি পাশাপাশি থাকতে হবে, চলক দুইটি থাকতে হবে, তাহলে সরল সহ সমীকরণ। আমরা প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, লৈখিক গ্রাফিক্যাল পদ্ধতি, এই লৈখিক গ্রাফিক্যাল পদ্ধতি ক্র্যামার মেথড, ক্র্যামার যেটা ক্র্যামার রুল, একটু আগে বলছেন গ্যাব্রিয়েল ক্র্যামার, ওনার আবিষ্কার, সেটি ওনার নিজস্ব আবিষ্কার। আর ওই দুইটা যেহেতু তোমরা জানোই, আমরা একটু একটু খালি মনে করিয়ে দিব যে আমাদের জোরালো পড়া থাকবে আর গুণন এবং লৈখিক, আর গুণন এবং ক্রস মাল্টিপ্লিকেশন, আর হলো মেথড, আর একটা হলো গ্রাফিক্যাল মেথড। এই দুটি পদ্ধতি নিয়ে আমরা 9-10 আলোচনা করব। আর অষ্টম শ্রেণীতে আমরা সাবস্টিটিউশন মেথড এবং ইলিমিনেশন মেথড। ইলিমিনেশন শব্দটা তোমরা স্টার জলসা এগুলোতে দেখো ইলিমিনেট হয়ে যায়। দাদাগিরিতে দেখো দেখো যে প্রথম 10 জন খেলোয়াড় খেলছে, পরে কিছুক্ষণ পর 2 জন ইলিমিনেট হয়ে গেছে। ইলিমিনেট মানে বাদ দেওয়া, নাম্বার কম পাইলে বাদ পড়ে যায়।
আমরা এখানেও অঙ্ক করতে করতে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটিকে ইলিমিনেট করে দেব, একটিকে আমরা কেটে দিব, ডিলিট করে দেব, একটিকে কেটে দিব, আরেকটির মান থাকবে। সেই মান যখন ওই জায়গায় বসাই দিব তখন আরেকটার মান বেরিয়ে যাবে। মনে করে এক্স এর মান প্রথম বের করলাম, পরে ওয়াই এর জায়গায় বসাই দিলাম, ওয়াই এর মান হলো। অথবা প্রথমে যদি ওয়াই এর মান বের করি তাহলে এক্স এর মান বেরিয়ে যাবে। যাক, আমরা এখন সরাসরি যাই 12-1। তোমরা খাতা কলম অবশ্যই নিয়েছ, অবশ্যই খাতা কলম নিয়েছ। 12-1 তোমাদের গণিত বই 228 পৃষ্ঠা, 228 পৃষ্ঠা 1 নম্বর অঙ্কটা শুরু করতেছি। 1 নাম্বার প্রথম অঙ্কটাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4, আর হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, এটাকে লিখবো আমরা 1, অর্থাৎ 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। আর এটাকে লিখবো আমরা 2 নং সমীকরণ। একইভাবে দিই, আমরা ডট ডট দিতে পারি। অনেক সময় পরে আমরা সময়ের স্বল্পতার জন্য শুধু 1, 2 এগুলো লিখবো। এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে, মেথড অফ সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতিতে সমাধান করব। যেমন আমরা লিখতে পারি প্রথম 1 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে, তুমি যদি কোনো ছাত্র মনে করো যে আমি 2 নং সমীকরণ থেকে করব, ওকে, কোনো সমস্যা নেই, নো ডাউট, কোনো সমস্যা নেই, 2 নং সমীকরণ থেকে করতে পারো। আর এখানে আমরা এক্স এরটা আগে বের করব না ওয়াই এরটা, এটাও যে কোনোটাই বের করা যায়। এক্স পার সুবিধা লাগলে তোমার এক্স এরটা বের করো, ওয়াই সুবিধা লাগলে ওয়াই এরটা বের করো। আমি এখানে এভাবে লিখছি, এক্সটা বের করতে চাচ্ছি। এখানে হচ্ছে 3 এক্স, এনে লিখছি আমরা ওয়াই প্লাস 1। কেমনে নিশ্চয়ই জানো তোমরা, মাইনাস ওয়াইটা ওই ডান পাশে নিয়ে নিয়েছি। এখন এক্স এর যে মান, এটা এক্স এর মান না নিশ্চিত, ওয়াই সমৃদ্ধ মান, ওয়াই সহ যে মান হলো এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 4, ওইটা আমরা 2 নঙে বসাই দেব। আমরা এখানে লিখবো এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 4, 2 নঙে বসাই, 2 নঙে বসাই। কেমনে লিখবো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এক্স এর জায়গায় বসাই দিব ওয়াই প্লাস 4 প্লাস ওয়াই, এখানে হলো 10, 2y ইকুয়াল টু y ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 3। এই y ইকুয়াল টু 3 আমরা 3 নঙে বসাবো, 3 নঙে x ইকুয়াল টু y প্লাস 4, 3 প্লাস 4, এখানে হলো 7। এই যে x এর মান হয়ে গেল 7, y এর মান হয়ে গেল 3। আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 7,3, 7,3, এইটা হলো নির্ণয় সমাধান। এভাবে লিখলে আমরা বুঝতে পারি এটাকে ক্রমজোড় বলা হয়। ক্রমজোড়, ক্রমজোড়ে এক্স এর মান প্রথম, ওয়াই এর মান শেষ দ্বিতীয়তে, প্রথমে এক্স এর মান পরেরটা ওয়াই এর মান, দুইটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং মাঝখানে সমান চিহ্ন দেওয়া থাকবে। এটাই হলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। আমরা মনে রাখবো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানে এক্স, ওয়াই 7,3 হয়েছে। আমরা অপনয়ন পদ্ধতিতে এটাই করব, আর গুণন পদ্ধতিতে এটাই করব, উত্তর একই হবে। আবার লৈকিক গুণন পদ্ধতিতে যদি করি তাহলে একই উত্তর হবে। আবার এখানে আরেকটি শব্দ পাওয়া যাবে, শুদ্ধি যাচাই। শুদ্ধি যাচাই করতে হবে, অর্থাৎ এখানে যে দুটো মান আমরা পেয়েছি সেই দুটো মান দ্বারা দুটি সমীকরণ সিদ্ধ হয় কিনা সেটা দেখতে হবে। এই দুটো মান দ্বারা দুটো সমীকরণ সিদ্ধ হয় কিনা। সিদ্ধ কিভাবে হয় আমরা দেখছি, সিদ্ধ হবে যদি আমরা শুদ্ধি যাচাই করি। আমরা এখানে শুদ্ধি যাচাই করব, লিখে একটু শুদ্ধি যাচাই, শুদ্ধি যাচাই। প্রথম সমীকরণ 1 নং সমীকরণ, প্রথম সমীকরণ কি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4, এক্স এর মান আমরা পেয়েছি 7, ওয়াই এর মান পেয়েছি 3, 4, 7 থেকে 3 বিয়োগ করলে 4 ইকুয়াল টু 4। তার মানে এইটাই হলো শুদ্ধি যাচাই বা সিদ্ধ করেছে। বাম পক্ষ এবং ডান পক্ষ মিলেছে, বাম পক্ষ ডান পক্ষ যদি মিলে যে দুটা উত্তর আমরা পাবো সেই দুটা উত্তর দ্বারা তাহলে হয়ে যাবে। এখন লিখবো আমরা 2 নং হতে, 2 নং হতে পাই। 2 নংয়ে একইভাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এক্স এর মান লিখবো 7, ওয়াই এর মান 3 ইকুয়াল 10, 10 ইকুয়াল 10। তাহলে পরে এইরকম যদি হয় আমরা লিখতে পারবো যে শুদ্ধি যাচাই,
করা হলো, শুদ্ধি যাচাই করা হলো। এই হলো এখানকার এই যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার নিয়মটা পুরাটা দেখানো হলো। এখন আমরা এই অঙ্কটাকেই অপনয়ন পদ্ধতিতে করব, এই অঙ্কটাকে আর গুণন পদ্ধতিতে করব। তার অর্থাৎ আরেকটা জিনিস যেটা আমি আগেই বলেছি তোমাদের, যে উত্তর একটাই হবে, ফলাফল একই হবে, অবশ্যই একরকম হবে, অন্যরকম হওয়ার সুযোগ নেই, কারণ অন্যরকম হলে সমীকরণ সিদ্ধ হবে না, শুদ্ধি যাচাই করা যাবে না। আচ্ছা, আমরা এই অঙ্কটাকে আবার অপনয়ন পদ্ধতিতে করি। এখন অপনয়ন পদ্ধতিতে করতে গেলে দেখো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10। এখানে এক্স এর সহগ দ্বারা প্রথমে দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ দ্বারা দুটাকে গুণ করতে পারি, অথবা ওয়াই এর সহগ দ্বারা ওটাকে গুণ করতে পারি। আবার এখানেও প্রথম সমীকরণে এক্স এর সহগ দ্বারা দ্বিতীয় সমীকরণকে গুণ করতে পারি, ওয়াই এর সহগ দ্বারাও গুণ করতে পারি। কোনটাকে গুণ করব এটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার। যদি এক্স এর সহগ দ্বারা গুণ করো, এক্সটা ইলিমিনেট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। যদি ওয়াই দ্বারা গুণ করো তো ওয়াইটা ইলিমিনেট হবে। প্রথমে ওয়াই ইলিমিনেট হলে এক্স এর মান বের হবে, এক্স এর মান ওয়াই এর জায়গায় বসানোর পর ওয়াই এর মান বের হবে। আর যদি এই ওয়াইটা ডিলিট করো তাহলে এক্স এর মান বের হবে। আমরা প্রথমটা দিয়ে শুরু করি। প্রথম যে আমি লিখি প্রথম সমীকরণকে, এখানে এক্স এর সহগ মনে মনে 1, এখানেও মনে মনে 1, লেখার দরকার নেই, তুমি বুঝলেই হলো। এখানে 1, এখানে 1। আমি লিখব প্রথম সমীকরণকে বা 1 নংকে, যদি এটাকে 1 দিই, এটাকে 2 দিই, তাহলে লিখব 1 নংকে 1 দ্বারা। পরে লিখব 2 নংকে যখন গুণ করব তখন সেখানে তো 1, 2 নংকে কত 1 দ্বারা গুণ করে 1 নংয়ে 1 নং সমীকরণ এটা। এই সমীকরণটাকে আমি এখানকার ওয়াই দ্বারা গুণ করছি, আর এখানকার এক্স দ্বারা ওইটাকে গুণ করছি। তাহলে কি হবে, 1 দ্বারা গুণ করলে কোনো মানের পরিবর্তন হয় না, তাহলে আমরা হয়ে গেল এই মান। এখন আমি ইচ্ছা করলে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, যে কোনো একটাকে ইলিমিনেট করার জন্য। আমি যেহেতু এক্স এর সহগ দ্বারা গুণ করেছি, আমি এক্সটাকে ইলিমিনেট করতে চাই, লিখো বিয়োগ করে। এটা মাইনাস হবে, বিয়োগ করলে তোমরা জানো চিহ্ন বদল হয়, এক্স এক্স কাটা যাবে, ডিলিট হবে, ইলিমিনেট হবে। এখানে থাকবে 2y ইকুয়াল টু 6, 10 থেকে 4 চলে গেলে, এই যে তোমরা বুঝো, -6 এনাকে 2 হয়ে গেল 3। এই y ইকুয়াল টু 3 তুমি 1 নংয়ে বা 2 নংয়ে, আগে 1 নংয়ের থেকে আমরা 2 নংয়ে বসিয়েছি, এখন আমরা 1 নংয়ে বসাই, অসুবিধা কি, যে কোনো একটাই বসাই, 1 নংয়ে বসাই। কি লিখবো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 4, ওয়াই এর জায়গায় কি লিখবো, y ইকুয়াল টু 3। তাহলে x এখানে y এখানে হলো 4, x ইকুয়াল টু 4 প্লাস 3, x ইকুয়াল টু 7। ওই আগেরটাই হয়ে গেল, y এর মান 3, x এর মান 7। এখানেও আমরা ওই আগের মতোই x, y ইকুয়াল টু 7, 3 নির্ণয়ের সমাধান লিখতে পারি। যদি অপনয়ন পদ্ধতিতে উল্লেখ করে যে অপনয়ন পদ্ধতিতে তুমি অঙ্কটা করো, তাহলে অবশ্যই তোমার অপনয়ন পদ্ধতিতে করতে হবে। আর যদি বলে যে প্রতিস্থাপন পদ্ধতিতে করো, তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে। আর যদি বলা হয় শুধু সমাধান করো, তাহলে তোমার যে কোনো ইচ্ছা, তোমার যারা ইচ্ছা, 4টা পদ্ধতি তোমার জানা আছে, 4টা পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতিতে তুমি সমাধান করতে পারো। তুমি অপনয়ন করতে পারো, প্রতিস্থাপন করতে পারো, নামগুলো মনে আছে তো। আর গুণন পদ্ধতিতে করতে পারো, লৈখিক গুণন পদ্ধতিতেও তুমি করতে পারো। এই লৈখিক পদ্ধতিতে করলে গ্রাফ পেপারের প্রয়োজন হবে, আর ওই 3টা করলে গ্রাফ পেপারে কোনো প্রয়োজন হবে না। আর শুদ্ধি যাচাই বললে করতে হয়, শুদ্ধি যাচাই করা ভালো। শুদ্ধি যাচাই বিশেষ করে উচ্চতর গণিতে তো অবশ্যই করতে হয়। উচ্চতর গণিতে দেখা যায় 3টা 4টা মানও আসে, 2 জোড়া 3 জোড়া মান আসে, 4 জোড়া মান আসে, সেখানে আমাদের অবশ্যই শুদ্ধি যাচাই করতে হয়। তাহলে আর গুণন, প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি, এই 2টা পদ্ধতি আমরা জানলাম একই অঙ্ক দ্বারা। আমরা আর গুণন পদ্ধতিতে যাব।